বাংলাদেশের ঐতিহাসিক গুলশান হামলার স্মারক ভেঙে গুড়িয়ে দিল জঙ্গিরা। সেই স্মারকবেদি ভেঙে সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের পোস্টার। প্রসঙ্গত বলি, ৮ বছর আগে ২০১৬ সালের ১ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন 2 পুলিশ আধিকারিক। তাদের স্মৃতিতেই গুলশানে তৈরি হয়েছিল দীপ্ত শপথ স্মারক। সেই স্মারকই ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ২০১৬ সালে সেই ভয়াবহ জঙ্গি হামলার 18 জন বিদেশি সহ 22 জনকে নির্মমভাবে হত্যা করেছিল জঙ্গিরা। মৃতদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 জন ভারতীয় এবং 3 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। ভয়াবহ ওই হামলার দায় নেয় আইএস। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন 2 পুলিশ অফিসার। এরপর 2018 সালে পুরনো গুলশান থানার সামনে দীপ্ত শপথ স্মারক তৈরি হয়। সেখানে জঙ্গি হানায় নিহত 2 পুলিশ অফিসারের 2টি মূর্তি বসানো হয়। প্রতি বছর 1 জুলাই সেখানে নিহতদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মঙ্গলবার 27 আগস্ট রাতে দেখা যায় মূর্তি দুটিকে বেদি থেকে ভেঙে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। পাশেই নিষিদ্ধ হিজবুত তাহরিরের 3টে পোস্টারও লাগানো ছিল। পোস্টারগুলিতে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশ পাকাপাকিভাবে মুসলিম রাষ্ট্র হবার দিকেই এগোচ্ছে? কারণ প্রথমে কোটা সংস্কার আন্দোলন, পরে বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকেই বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। এদিকে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের শপথ নিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে হাসিনা সরকারের পতনের পর রাতারাতি আওয়ামী লীগের দফতর ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া শুরু হয়। এছাড়া সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, তাদের দোকান ভাঙচুরের পাশাপাশি হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে। এছাড়াও হিন্দু মন্দিরগুলিতেও হামলা হয় বলে অভিযোগ। যদিও ক্ষমতায় এসে সংখ্যালঘুদের ওপর হামলা না করার আবেদন জানান ইউনূস সহ অন্যান্যরা, কিন্তু তাতেও পরিস্থিতির খুব একটা বদল হয়নি বলেই অভিযোগ। জানা গিয়েছে, মুজিব কন্যা গদিচ্যুত হবার পর থেকে নাকি হিজবুত তাহরিরের সদস্যদের প্রকাশ্যে দেখা যাচ্ছে বলে অভিযোগ। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামাত সরকারের আমলে এই জঙ্গি সংগঠনটি বাংলাদেশে ঘাঁটি মজবুত করে। কিন্তু 2009 সালের 22শে অক্টোবর হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে। জনগণের নিরাপত্তার জন্য এই সংগঠনটি বিপজ্জনক বলে নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের বহু মুসলিম দেশই হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হাসিনা সরতেই ফের মাথাচাড়া দিচ্ছেন তারা। বিশেষজ্ঞদের মতে হিজবুত তাহরিরকে মদদ দেওয়ার পিছনে জামাতের হাত থাকতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হিংসাত্মক করে তোলার অভিযোগে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল তৎকালীন হাসিনা সরকার। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন হবার পর সেই নিষেধাজ্ঞা উঠে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই নয়া সরকার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার ডাক দিলেও বাস্তবে তা কতটা হয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার বর্তমানে দেশে শাসকের ভূমিকায় রয়েছে। ইউনূস হয়েছেন প্রধান উপদেষ্টা। তার অধীনে শপথ নিয়েছেন বাংলাদেশের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সমাজের বিভিন্ন পেশার মানুষ। তারা উপদেষ্টা হিসেবেই শপথ নিয়েছেন। কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন? কারণ একটি স্বাধীন দেশে গণতান্ত্রিক সরকার গঠন হওয়া খুবই জরুরি। দীর্ঘদিন কোনো দেশে অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না। রবিবার 25শে আগস্ট এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে রবিবার ভাষণ দেন তিনি। নিজের বক্তব্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর কতদিন তা স্পষ্ট করেন ইউনূস। এদিন ইউনূস বলেন, বাংলাদেশের ছাত্র জনতা যেদিন চাইবেন বিদায় নেবে বর্তমান অন্তর্বর্তী সরকার। ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার কবে বিদায় নেবে তা দেশের মানুষই ঠিক করবে। একই সঙ্গে তিনি জানান, কবে দেশে আবারও নির্বাচন হবে তা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত, ফলে সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলিকেই নিতে হবে। ইউনূস বলেন, ছাত্র জনতার অনুরোধেই তিনি এই দায়িত্ব নিয়েছেন। তিনি তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা সকলেই নিজ নিজ পেশাতেই পছন্দ, তাই বাংলাদেশের
ছাত্র জনতা যেদিন তাদের চলে যেতে বলবেন সেদিনই তারা বিদায় নেবেন। একই সঙ্গে দেশে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং ভোটের ব্যবস্থা করা তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সংবিধান সংস্কারের কাজও শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া এবং শিক্ষা ক্ষেত্রেও সংস্কার করা তাদের অগ্রাধিকার বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। কি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, শোনাই এবার। কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। আমরা বিভিন্ন সংস্কারের কাজ শুরু করেছি। দেশবাসীকে অনুরোধ করব একটা আলোচনা শুরু করতে। আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পূর্ণ করে যাব, কি কি কাজ মোটামুটি করে গেলে হবে। এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। আমরা আপনাদের সকলের দোয়া চাই। যেই কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্যমতো কাজে লাগাতে পারে। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে, এটা আমরা নিশ্চিত করতে চাই। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। আমরা এই অর্জনকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।